উপর থেকে নিচে, আর আরোহণ মানে হচ্ছে নিচ থেকে উপরে। বুঝতে পারছেন? স্যার কি উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, বুঝতে পারলাম না বিষয়টা। এখন আসলে এখানে আমি বিষয়টা কি? যুক্তিবিদ্যা পড়াচ্ছি, আসলে অন্যভাবে নেওয়ার কোনো আসলে অবকাশ নাই। আমি যুক্তিবিদ্যার অবরোহ অনুমান এবং আরোহ অনুমান পড়াচ্ছি। আমি তাদের বোঝার সুবিধার্থে বললাম যে নিচ থেকে উপরে আর হচ্ছে উপর থেকে নিচে। কেন বললাম? আপনি যদি সুন্দরভাবে লক্ষ্য করেন, এখানে দেখবেন এখানে অবরোহ অনুমান বলা আছে। অবরোহ অনুমান বলে দিই, অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা, একটা অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। এটা আসলে অন্যভাবে নেওয়ার কোনো দেখেন, আপনাকে বলে দিই আমি। অবরোহ অনুমান, যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমেই বেশি ব্যাপক হবে না। এক কথায় আশ্রয় বাক্য কি হবে? বড় হবে, সিদ্ধান্ত হবে ছোট। আশ্রয় বাক্য থেকে, আশ্রয় বাক্য যদি দুইটা থাকে, এটা ধরেন যে বড় হবে, ধরেন যে এটা 30 লক্ষ, এটা 10 লক্ষ, এটা 5 লক্ষ, সিদ্ধান্ত হবে কত? 5 লক্ষ। উপর থেকে নিচে আসছে 30 লক্ষ, 10 লক্ষ, 3 লক্ষ, উপর থেকে নিচে আসছে। কিভাবে? সুন্দরভাবে আপনাকে এখন আমি এই যে এক্সাম্পলে বলে দিচ্ছি। সকল মানুষের মরণশীল, সকল মানুষ ধরে নিলাম কত? 30 লক্ষ, তাই না? সকল কবি, এখন দেখেন যারা জন্মগ্রহণ করবে তারা কি কবি হিসেবে জন্মগ্রহণ করবে? না না না, সবাই কবি হবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যবসা করবে, কেউ অন্য, কেউ আবার গাঁজাখোর হবে, এটাও কিন্তু হবে, হতে পারে, তাই না? আচ্ছা, কবি অবশ্যই মানুষ থেকে যতগুলো জন্মগ্রহণ করেছে তার থেকে অবশ্যই কম হবে। ধরেন যে আমরা এখানে 15 লক্ষ ধরে নিলাম, তাই না? উপর থেকে নিচে আসতেছে। অতএব সকল কবি হয় মরণশীল। কি বললাম? সকল কবি হয় মরণশীল। এখন ধরেন এখানে যদি কবির জায়গায় যদি আমি বলে দিতাম যে সকল শিক্ষক, তাই না? সকল সভ্য কবি, কবিরাও তো আজকাল যে সভ্য এমনটা তো না। অনেক লিখনের মধ্যে অনেকের লিখনের মধ্যে অনেক কিছু ফুটে প্রকাশ পায়, তাই না? এখন আমি এখানে যদি বলি যে সকল সভ্য কবি, কবির থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে, রাইট? ধরেন যে এখানে সভ্য কবি 10 লক্ষ ধরলাম। আচ্ছা, উপর থেকে নিচে আসতেছে স্যার। এটাই হচ্ছে অবরোহ অনুমান। তার মানে এটা হচ্ছে উপর থেকে নিচে, এটা হচ্ছে অবরোহ অনুমান, এটা হচ্ছে অবরোহ অনুমান। আচ্ছা, বুঝতে পারলাম। তারপরে আপনি একটা কথা বললেন নিচ থেকে উপরে, এই জিনিসটা কি? আচ্ছা, আপনি সেটা বলেন। সেটা আমি বললাম আরোহ অনুমানের ক্ষেত্রে। আরোহ অনুমানটা কি? উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এটা ভিন্ন ভাবে নেওয়ার কিছু নেই। আসেন আপনাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিই। আচ্ছা, বলেন। আচ্ছা, এই যে আরোহ অনুমান, আমরা এতক্ষণ জানলাম যে উপর থেকে কোথায় আসতেছে? নিচে আসতেছে। কোথায় আসতেছে? উপর থেকে নিচে। এটা যাবে কোথায়? এটা নিচ থেকে যাবে উপরে। এক কথায় এই যে অবরোহটা পড়লাম, অবরোহটার উল্টা হচ্ছে আরোহটা। সংজ্ঞা যদি বলি যে অনুমানের সিদ্ধান্তটি সবসময় কি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে। এক কথা সিদ্ধান্ত হবে কি বড়, আশ্রয় বাক্য হবে ছোট। কিভাবে? এখন এই যে এক্সাম্পলে চলে আসি আমরা। মনির দেখেন, মনির কয়জন আছে এখানে? একজন আছে। আচ্ছা, জামাল কয়জন আছে? জামাল একজন। কাকুলি কয়জন আছে? একজন। মোট কয়জন হইলো? মোট হচ্ছে 3 জন। এখন 3 জন বড় নাকি একজন বড় নাকি সকল মানুষ বড়? বলেন তো। সকল মানুষ ধরে নিলাম। সকল মানুষ অবশ্যই বড় হবে, কারণ এখানে যেহেতু একটা মোট, অবশ্যই এটাই বড় হবে। অবশ্যই অবশ্যই সকল মানুষ বড়। সকল মানুষ আমরা ধরে নিলাম 30 লক্ষ, তারপর 3, তারপরে এক কথা আমরা যদি বলি এইভাবে 30 লক্ষ, তারপর 3 লক্ষ উপরে, তারপরে 1 লক্ষ, 3 জন, তারপর হচ্ছে একজন। এক কথায় নিচ থেকে কোথায় গেল? নিচ থেকে উপরে। বুঝতে পারছেন? এটা আসলে অন্যভাবে বুঝতে পারলে নেওয়া যাবে না যে উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। যেহেতু বিগত সালের প্রশ্ন আমরা যদি অ্যানালাইসিস করি এইখান থেকে, তার মানে যুক্তিবিদ্যা আজে বাজে চিন্তা করা যাবে না, যে লজিক্যালি সবকিছু করা যায় না। যুক্তিবিদ্যা হচ্ছে সত্যকে অর্জন এবং মিথ্যাকে বর্জন, তারই নাম হচ্ছে যুক্তিবিদ্যা। আচ্ছা, মানে এইটা আসলে বুঝলে সহজ, না বুঝলে কঠিন। অবশ্যই এটা মানে লজিক্যালি ভাবে বুঝতে হবে। অবশ্যই সত্য বিষয়গুলো নিয়ে যুক্তিবিদ্যা, অসত্য কোনো বিষয় নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা। ভালো লাগলো টপিকটা, আমি নিজেও বুঝতে পারছি। এটা উল্টা চিন্তা করবেন না, আমি তো উল্টাই ভাবতাম, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। এটা তো এখন বুঝছেন তো? একদম। আশা করি আপনারা বুঝছেন। দেখা হবে আমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ ক্লাসে, ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।